হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি ইন্ডিয়ান পলিটিক্যাল থটের একটা টপিক শুরু করব, সেটা হলো রাজা রামমোহন রায়ের পলিটিক্যাল থট। আমরা সবাই জানি রাজা রামমোহন রায়কে ফাদার অফ মডার্ন ইন্ডিয়া কনসিডার করা হয়ে থাকে। কিন্তু কেন রাজা রামমোহন রায়কে ফাদার অফ মডার্ন ইন্ডিয়া কনসিডার করা হয়ে থাকে, এটা আজকে আমরা আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় বহুবার এসেছে, তো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো এই আলোচনাটাকে আমরা 3টে পার্টে ভাগ করে আলোচনা করব। প্রথম পার্টে থাকবে ইন্ট্রোডাকশন, সেকেন্ড পার্টে থাকবে রাজা রামমোহন রায়কে কেন ফাদার অফ মডার্ন ইন্ডিয়া কনসিডার করা হয়ে থাকে, অর্থাৎ কোন দিকগুলোর জন্য, তার আধুনিকতাবাদের কোন দিকগুলোর জন্য তাকে ফাদার অফ মডার্ন ইন্ডিয়া কনসিডার করা হয়ে থাকে, এবং শেষ পার্টে থাকবে কনক্লুশন। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। রাজা রামমোহন রায়কে কেন আধুনিক ভারতের জনক বলা হয়, এটা জানার আগে আধুনিকতা কী, আধুনিকতা সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। আধুনিকতা বলতে বোঝায় মধ্যযুগীয় যে ধ্যান ধারণা, যেখানে রীতিনীতি, ধর্মীয় বিশ্বাস এগুলোই মানুষের জীবনকে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করত, এবং মানুষ এই রীতিনীতি বা ধর্মীয় সংস্কারগুলোকে কোনো রকম প্রশ্ন করা ছাড়াই মেনে নিত। কিন্তু ইউরোপীয় জ্ঞানদীপ্তি বা এনলাইটেনমেন্টের সময় থেকে মানুষ বহুদিন পর এই ধর্মীয় সংস্কারগুলোকে প্রশ্ন করা শুরু করেছে, এবং সব কিছুকে দৈব ব্যাখ্যার পরিবর্তে যুক্তি দিয়ে বিচার করতে শিখেছে। তখন থেকেই কিন্তু প্রকৃত আধুনিকতা শুরু হয়েছে। ইউরোপে এই যে এনলাইটেনমেন্ট বা জ্ঞানদীপ্তি, তার যে প্রভাব ভারতে যে কজন চিন্তাবিদদের মধ্যে পড়ে, তার মধ্যে রাজা রামমোহন রায় অন্যতম। আমরা সবাই জানি রাজা রামমোহন রায় অসম্ভব পণ্ডিত ব্যক্তি ছিলেন এবং বিভিন্ন ভাষায় তার পারদর্শিতা ছিল। তিনি প্রথমবারের জন্য যেটা করেছিলেন সেটা হলো ইউরোপে যে নতুন পলিটিক্যাল রাইটিংস, যেখানে ইন্ডিভিজুয়ালিজম ভীষণভাবে গুরুত্ব পেয়েছে, সেই ধারাটার অন্যতম গুরুত্বপূর্ণ পথিকৃৎ ছিলেন রাজা রামমোহন রায়। এরপর আমরা আলোচনা করব রাজা রামমোহন রায়কে ফাদার অফ মডার্ন ইন্ডিয়া কেন কনসিডার করা হয়ে থাকে, বা তার আধুনিকতাবাদের প্রধান দিকগুলো কী কী। রাজা রামমোহন রায়ের আধুনিকতাবাদের প্রধান দিকগুলো আলোচনা করার আগে আমাদের প্রথমেই জানতে হবে তার সময়কালে আর্থসামাজিক প্রেক্ষাপট বা আর্থসামাজিক পরিস্থিতি কেমন ছিল, সেই পরিপ্রেক্ষিতে আমরা এটাকে আলোচনা করব। রাজা রামমোহন রায় যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন, সে সময়ের আর্থসামাজিক পরিস্থিতির দিকে তাকালে আমরা দেখতে পাবো, একদিকে চলছিল প্রাচীন মুঘল রাষ্ট্র ব্যবস্থা পতনের ফলে প্রবল অরাজকতা, ভঙ্গুর রাষ্ট্রীয় চেতনা, সামাজিক অবক্ষয়, একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থা। আর অন্যদিকে চলছিল ইউরোপীয় জ্ঞানদীপ্তি, তার যে শিল্প বিপ্লব, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতি। তো স্বভাবতই এই দুই শাসন ব্যবস্থার মৌলিক পার্থক্য রাজা রামমোহন রায় ভীষণ প্রত্যক্ষভাবে অনুভব করেছিলেন। অষ্টাদশ শতাব্দীর ইউরোপীয় চিন্তার যে প্রত্যয়টি রামমোহনের মনে প্রভাব বিস্তার করেছিল, সেটা কি? সেটা হচ্ছে স্বাধীনতা। রামমোহনের উদারবাদী চিন্তা বা চেতনার সার্থক প্রকাশ ঘটেছিল তার এই স্বাধীনতা সম্পর্কিত ধারণায়। তিনি সব ধরনের স্বাধীনতা, বিশেষ করে চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর বেশি গুরুত্ব দিয়েছিলেন। এছাড়াও তিনি বিশ্বাস করতেন যে ইউরোপে যদি উদারনীতিবাদ ও জাতীয়তাবাদের সূচনা হয়, তাহলে সেই সূত্র ধরে ভারতে উদারনীতিবাদী আন্দোলন গড়ে উঠবে। রাজা রামমোহন রায় সর্বোচ্চ কর্তৃত্বের অধিকার, অর্থাৎ রাইট অফ দ্য সুপ্রিম অথরিটি, এটাকে কিন্তু স্বীকার করে নিয়েছিলেন। কিন্তু তিনি একই সঙ্গে জোর দিয়েছিলেন ভারতে যে রীতিনীতি বা প্রথাগুলো দীর্ঘ সময় ধরে চলে আসছে, সেগুলোকে কিন্তু দ্রুত সরিয়ে দেওয়া উচিত নয়। এই প্রসঙ্গে তার অভিমত ছিল
মানুষ অবশ্যই সে প্রথা বা রীতিনীতিগুলোকে যুক্তিসঙ্গত বলে মনে করছে বলেই সেগুলোকে এত দিন ধরে মান্যতা দিয়ে আসছে। যদি তারা সেগুলিকে যুক্তিসঙ্গত মনে করতো না, তাহলে কিন্তু তারা এতদিন সেগুলোকে মান্যতা দিত না। অর্থাৎ তিনি যুক্তিসঙ্গত রীতিনীতিগুলোকে মেনে চলার পক্ষে কথা বলেছিলেন। তাহলে আরেকটা হবে যুক্তিসঙ্গত রীতিনীতি। এইসব রীতিনীতিগুলিকে মেনে চলার পক্ষে তিনি দুটি শর্তের কথা বলেন। একটি হলো এগুলোকে অবশ্যই যুক্তিসঙ্গত হতে হবে, যেটা বললাম তোমাদের, এবং অপরটি হচ্ছে এগুলিকে অবশ্যই মানুষের কল্যাণে সহায়ক হতে হবে। কোনো অযৌক্তিক বা মানুষের জন্য ক্ষতিকর প্রথাকে বাতিল করতে তিনি বিন্দুমাত্র দ্বিধাবোধ করতেন না। থার্ড পয়েন্ট হচ্ছে শিক্ষা। রামমোহন বুঝেছিলেন যে দেশবাসীর কুসংস্কার, অন্ধবিশ্বাস বা মানসিক যে জড়তা, সেটা দূর করতে পারে কেবলমাত্র শিক্ষা। সেই জন্য তিনি শিক্ষা সংস্কার ও শিক্ষা প্রচারে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। রামমোহন বুঝেছিলেন যে আধ্যাত্মিক বিষয় থেকে পার্থিব বিষয়ের জ্ঞানে দেশবাসীর মনকে নিয়োজিত করতে না পারলে আধুনিক যুগের উপযোগী রূপে তাকে গড়ে তোলা যাবে না। সেই জন্য প্রয়োজন বিজ্ঞান শিক্ষার। রামমোহন এটাও অনুভব করেছিলেন যে ইউরোপে যে এত জ্ঞান বিজ্ঞান চর্চা, এত যে প্রযুক্তির অগ্রগতি, সেটা কেন হয়েছে? সেটা তার বিজ্ঞান বিষয়ক চর্চা বা শিক্ষার ফলেই ইউরোপে এতটা উন্নতি ঘটেছে। তিনি মনে করতেন আধুনিক বিজ্ঞানের বাহন হলো আধুনিক ভাষা ইংরেজি। সেজন্য তিনি ইংরেজি ভাষার ওপরই সর্বাধিক গুরুত্ব আরোপ করেছিলেন। তোমরা জানো রামমোহন 1822 সালে হিন্দু ছাত্রদের ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি শিক্ষাকে সমাজ কল্যাণ ও জাগতিক উন্নতির উপায় রূপে গ্রহণ করতে চেয়েছিলেন। এজন্য তিনি পাশ্চাত্য বিজ্ঞান শিক্ষার ওপরেই বেশি গুরুত্ব আরোপ করেছিলেন। ফোর্থ পয়েন্ট হচ্ছে সামাজিক কুপ্রথার বিরুদ্ধে আন্দোলন। রামমোহন তৎকালীন সমাজে প্রচলিত যুক্তিহীন, অমানবিক বিভিন্ন সামাজিক কুপ্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তবে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলনের কথা বলতে গেলে সতীদাহ বিরোধ আন্দোলনের কথাই প্রথমে উল্লেখ করা হয়ে থাকে। এছাড়াও রামমোহন হিন্দু নারীর বিষয় সম্পত্তিতে পূর্ণ অধিকার সম্পর্কে মত প্রকাশ করেছেন। ফিফথ পয়েন্ট হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা। রামমোহন রায় স্বাধীন চিন্তা ও মত প্রকাশের মাধ্যমরূপে সংবাদপত্রের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বিষয়ে তিনি কিন্তু সচেতন ছিলেন। রামমোহন মনে করতেন সংবাদপত্রের স্বাধীনতা শাসিতদের জন্য যেমন প্রয়োজন, তেমনই প্রয়োজন সরকারের জন্য। কারণ হচ্ছে শাসিতরা তাদের যে দুঃখ দুর্দশা, তাদের যে অবস্থার কথা সরকারকে যদি জানাতে পারে, তাহলে সরকার সেই অনুযায়ী আইন বা বিধি ব্যবস্থা নিতে সক্ষম হবে। তাই রামমোহন মনে করতেন গণ অভিমত এবং শাসক শ্রেণীর মধ্যে সেতু বন্ধন করে এই সংবাদপত্র। একমাত্র স্বাধীন সংবাদপত্রের মাধ্যমেই ইংল্যান্ডের কোর্ট অফ ডিরেক্টরস ভারতীয় জনমতের সঠিক গতি প্রকৃতি উপলব্ধি করে প্রয়োজনীয় বিধি ব্যবস্থা এবং আইন প্রণয়ন করতে পারবে। তাই সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার প্রয়োজনীয়তাটি তিনি তার যৌক্তিক আবেদনে প্রতিষ্ঠিত করেছেন। তো এই সমস্ত বিষয়গুলো রামমোহনের আধুনিকতাবাদের দিকগুলোকে চিহ্নিত করেছে। এছাড়াও রামমোহন সামাজিক ও ধর্মীয় মুক্তি এবং ব্যক্তিগত মানুষের চিন্তায় ও আচরণে সম্পূর্ণ স্বাধীনতা চেয়েছিলেন। আধুনিক ভারতে তিনি সর্বপ্রথম অনুভব করেছিলেন যে ইংরেজ শাসন এই মুক্তি ও স্বাধীনতা লাভের অনুকূল হবে, তাই তিনি ইংরেজ শাসনকে বরণ করে নিয়েছিলেন। মধ্যযুগীয় শাসনে যে জড়তা বা জাতীয় চিত্তকে আচ্ছন্ন করে রেখেছিল, ইংরেজ শাসন এই অবস্থা থেকে মুক্তি ঘটিয়েছিল। সেই শাসনে জ্ঞানের বিস্তার, যুক্তিবাদ, অধিকারবোধ, গণতান্ত্রিক চেতনা প্রভৃতির উদ্ভব হয়েছিল। সেই জন্য তিনি বারবার এই শাসনের প্রতি কিন্তু কৃতজ্ঞতা জানিয়েছিলেন। যদিও এই বিষয়ে প্রচুর বিতর্ক রয়েছে। অশোক সেন, রজত রায় প্রমুখ তাত্ত্বিকেরা মূলত বলতে চেয়েছিলেন যে রামমোহন যেহেতু জমিদার ছিলেন, তাই রামমোহন ব্রিটিশ শাসনকে যে সমর্থন করেছিলেন তার পেছনে তার জমিদারি স্বার্থ ছিল, এবং রামমোহন ব্রিটিশ শাসনের যে সীমাবদ্ধতাগুলো সেগুলো কিন্তু এড়িয়ে গেছেন। এই প্রসঙ্গেও বিভিন্ন পাল্টা যুক্তি আছে, যেমন বিমান বিহারী মজুমদার
টমাস ফ্যান্থাম এরা যুক্তি দিয়েছিলেন যে রামমোহনের সময়কালে ব্রিটিশ শাসনের অন্ধকারময় দিকগুলো উন্মোচিতই হয়নি। আজকের আলোচনা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং এই রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।